জগতের আনন্দযজ্ঞে সবাইকে নিমন্ত্রণ। আজকে থেকে শুরু হতে যাচ্ছে 2026 বিশ্বকাপ। মেক্সিকোর অ্যাজটেক স্টেডিয়ামে একটা 90 মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানের ভেতর দিয়ে আসলে পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। এরকম উদ্বোধনী অনুষ্ঠান আসলে তিনটা হবে। এরপরে কানাডায় একটা হবে, ইউএসএতেও একটা হবে। তিনটা অনুষ্ঠান একই পরিচালক পরিচালনা করতেছেন। আজকের অনুষ্ঠানটার আকর্ষণ একটু বেশি, কারণ আজকে সাকিরা তার ওই দায় দায় গানটা পারফর্ম করবে। মূল ব্যাপার হচ্ছে একটা আনন্দযজ্ঞ শুরু হয়ে যাবে। কিন্তু আপনি কি ফিল করতেছেন যে একটা বিশ্বকাপ শুরু হয়ে যাচ্ছে, আনন্দযজ্ঞ শুরু হয়ে যাচ্ছে, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ শুরু হয়ে যাচ্ছে? আমরা খুব বেশি ফিল করতেছি না, একটু ম্লান মনে হচ্ছে বিশ্বকাপটা। ধরেন বাড়ির ছাদে ছাদে পতাকা ওড়া, চায়ের দোকানে আড্ডা, হইচই, ফেসবুক জুড়ে তর্ক, যে কোনো জায়গায় গেলেই বিশ্বকাপ বিষয়ক আলোচনা একটু মিসিং। যে কোনো বিশ্বকাপের চেয়ে আমরা টিভিতে যখন থেকে খেলা দেখা শুরু করছি, তারপর থেকে এবার বিশ্বকাপটা সবচেয়ে ম্লান মনে হচ্ছে। আসলে কি বিশ্বকাপ ম্লান নাকি অন্য কিছু ঘটছে যেটা আমরা ধরতে পারতেছি না? আমরা সাধারণ কিছু ব্যাপার দিয়ে এই যে বিশ্বকাপের উন্মাদনাটা আমাদের চেনা চেহারায় নেই, এটারে ব্যাখ্যা করার চেষ্টা করতেছে, যেগুলো একবারে অযৌক্তিক না। এই 48 দলের একটা প্রলংড বিশ্বকাপ, তারপর পৃথিবী জুড়ে একটা ভায়োলেন্ট পরিস্থিতি, বিশ্বকাপে অ্যাক্সেসিবিলিটি অনেক কমে যাওয়া, টিকিটের দাম অমুক তমুক সব কিছু মিলায় একটু প্রাণের অভাব ঘুরছে। কিন্তু এটা মূল কারণ না। মূল কারণ হচ্ছে একটা প্রজন্মান্তর হলো এবারের বিশ্বকাপের ভেতর দিয়ে। এতদিন পর্যন্ত বিশ্বকাপ যারা পৃথিবী জুড়ে মাতাইছে, সেই বয়সী লোকেরা বৃদ্ধ হয়ে গেল। সেই বয়সী লোকেরা এখন আর মূল ক্যাটালিস্ট না পৃথিবীতে। মূল ক্যাটালিস্ট হিসাবে এই সময়ে যাদের উত্থান ঘটছে, তাদের নেচার এই উৎসব করার না। তারা অন্যভাবে বিশ্বকাপ উপভোগ করে। বিশ্বকাপের উপভোগ ঠিকই থাকবে, কিন্তু সেই ভাবটা বদলে গেল এবারের বিশ্বকাপে। সেটা একটু বলি যে আসলে প্রজন্মটা এবার কিভাবে কাজ করতেছে। এই যে অন্য একটা প্রজন্মের কাছে, বলতে পারেন সহজ করে জেনজির হাতে চলে গেল বিশ্বকাপ। এই বিশ্বকাপ কেন অন্যরকম সেটা একটু আলোচনা করি। দেখেন, আমরা এই সময়ে যারা বিশ্বকাপ নিয়ে যত নস্টালজিয়া করি, সবকিছু হচ্ছে 86 থেকে 2022 পর্যন্ত। মানে এই সময়টাই আমরা চোখের সামনে দেখছি। সারা পৃথিবী চোখের সামনে দেখছে, কালার টেলিভিশনে এই সময়টা দেখছে। এই সময়টা বিশ্বকাপটা একটা উৎসবে পরিণত হয়েছে। এই আমাদের বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বিশ্বকাপটা নিয়ে বেশি উৎসব করে সবসময়। আমাদের ছোটোবেলায় ধরেন 86, 90, 94-এ তো আমরা দেখছি বিশ্বকাপে বড় ম্যাচগুলোর দিনে পাড়ায় খাসি কেটে নানা রকম খিচুড়ির আয়োজন টায়োজন করে রীতিমতো পিকনিকের আসর বসায় ফেলা হতো। বিশাল বিশাল পতাকা, তখন জার্সি সহজলভ্য ছিল না, কিন্তু বিশাল বিশাল পতাকা বানানো হতো দর্জির দোকানে গিয়ে অর্ডার দিয়ে। সব জায়গায় এই বিশ্বকাপ আর বিশ্বকাপ। লোকেরা খেলোয়াড়দের নামও জানতো না ঠিক মতো। ওই এক একটা টিমের বড় জোরে একজন বা দুজন খেলোয়াড়ের নাম জানতো লোকেরা। আর্জেন্টিনার ম্যারাডোনা, ব্রাজিলের সক্রেটিস, জার্মানির ম্যাথুস, এরকম একটা দুটো করে নাম। সবার সম্পর্কে কোনো ধারণাও ছিল না, ইভেন সবাই খেলাও দেখতো না। কিন্তু বিশ্বকাপ উন্মাদনায় সবাই সামিল। আমি এই বর্তমানে যে আবাসিকটায় বসবাস করি, এখানে আমার এটা চতুর্থ বিশ্বকাপ। 2014, 2018, 22, এই তিনটা বিশ্বকাপ অলরেডি আমি এখানে বসে এনজয় করছি। কখনো বেশিরভাগ সময়টা অফিসে থাকতে হয়েছে বেশিরভাগ বছরই, কারণ পেশাগত কারণে বিশ্বকাপের সময় বাসায় আসার সুযোগ খুব একটা হয় না। কিন্তু এলাকার পরিবেশ তো দেখছি, রাত দুপুরে আসি, ভোরবেলায় বেরোই, দেখি তো কি হচ্ছে এলাকায়। এখানেও আমি দেখছি মহল্লার ভিতরে বিশ্বকাপের সময়ে ওই খাসি কেটে গরু কেটে পিকনিক করে জমজমাট অবস্থা করা। আজকে ব্রাজিলের খেলা, ফেলে দেয় একটা খাসি। আজকে আর্জেন্টিনার খেলা, ফেলে দেয় একটা গরু। সবাই মিলে মহল্লার লোকজন মিলে খাওয়া দাওয়া, রাত জেগে খেলা দেখা, এটা চলবে, চলছে। ওগুলো বাদ দেন। গতবার পর্যন্ত আমার জানলা থেকে তাকালে আমি ডানে বাঁয়ে সব দিকে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা দেখছি। আকাশ ঢেকে গেছে পতাকায়। এবার আপনি পতাকা দেখেন খুব বেশি? আমি আজকে সকালে বের হয়েছিলাম একটু দেখতে। সব মিলে বোধহয় গোটা ৫ পতাকা দেখলাম, তাও বিভিন্ন দোকানে। বাড়ির ছাদে টাদে তেমন পতাকা দেখি নাই।
আমি অন্যান্য এলাকার কথা জানি না, কিন্তু মোহাম্মদপুর যেটুকু ঘোরাঘুরি করলাম দেখলাম তেমন কোনো পতাকাই নাই। পুরন ঢাকার দিকে নাকি কিছু পতাকা আছে, কিন্তু সেটাও পরিমাণে অনেক কম। তাহলে আসলে কি ঘটলো? লোকজন কি বিশ্বকাপ বয়কট করলো? বিশ্বকাপ এখন আর মানুষের প্রাণে নাড়া দেয় না? এই এটা নিয়ে আপনি আলাপ করতে গেলে আপনি দেখবেন ইন্টারন্যাশনালি, ন্যাশনালি এই ইস্যুগুলো নিয়ে কথা হচ্ছে তো, অনেক রকম ব্যাখ্যা আপনার সামনে আসবে। প্রথমত বিশ্বকাপের ফরম্যাটকে সবচেয়ে বেশি দায় দেওয়া হবে যে ৪৮ দলের বিশ্বকাপ, প্রথম ২ রাউন্ড পর্যন্ত কেউ তো তার দল নিয়ে কোনো টেনশনই করতেছে না। আপনি আর্জেন্টিনা সাপোর্টার হন, ব্রাজিল সাপোর্টার হন, কারোর ওইটা আসলে যৌক্তিকভাবে ভাবার কোনো কারণ নাই যে আমার দলটা সেকেন্ড রাউন্ডে বাদ পড়ে যেতে পারে। ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়তে গেলে তো আসলে তাকে লড়াই করতে হবে। যে না আমি এমন বাজে খেলবো, এত কিছু খারাপ করবো, নেমেই রেফারিরে আমাদের ১১ জন খেলোয়াড়ই মারতে হবে। তাহলে সবাই লাল কার্ড পাবো, ম্যাচ হেরে যাব। বা নিষিদ্ধ হইতে হবে। এরকম কিছু করা ছাড়া ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ার কোনো উপায় নেই। সেকেন্ড রাউন্ডেও যে অপশনগুলো মুখোমুখি হবে, সেগুলো না জেতার কোনো কারণ নাই। হ্যাঁ, খেলাটা এর পরের রাউন্ড থেকে শুরু হবে। ফলে লোকজন একটু রিল্যাক্স, যে টেনশন না থাকলে উৎসব আসে কোত্থেকে। এছাড়া আমেরিকার অব্যবস্থাপনার হাই প্রাইসিং, তারপরে রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছু মানুষকে একটু একটু বিপাকে ফেলছে। এটাও সত্যি যে মানুষজনের পৃথিবী জুড়ে স্পোর্টস নিয়ে ভাবার মতো মনের যে আহ, বিলাসী অবস্থা থাকার কথা বা ফুরফুরে অবস্থা থাকার কথা, সেটা পৃথিবী জুড়ে নেই। ওই ইউক্রেন যুদ্ধ থেকে শুরু হওয়ার পরে এই ইরান যুদ্ধ, একটা রিসেশন তো চলতেছে। এটাকে মিডিয়া গ্রেট রিসেশন নাম দিক বা না দিক, একটা মহামন্দা চলতেছে। মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, একটা ৩০০ টাকার জার্সি কিনতেও কষ্ট হয়। সারা পৃথিবীর চিত্রই। এছাড়া নানা রকম কালার রেভুলেশন চলতেছে পৃথিবী জুড়ে। ফলে লোকজন অনেক বেশি পলিটিক্যালি শঙ্কিত, জীবনযাত্রা নিয়ে শঙ্কিত, জীবনযাত্রায় ব্যয় বেড়ে গেছে, নিরাপত্তা সংখ্যা বেড়ে গেছে। সব কিছু মিললে ফুটবল নিয়ে ভাবার জায়গাটা কমে আসছে। এন্ড অফ দ্য ডে স্পোর্টস তো একটা এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট নিয়ে আপনি কখন বেশি কথা বলার সুযোগ পাবেন? যখন আপনার মোটামুটি ভাত কাপড় নিয়ে তেমন টেনশন থাকবে না, নিরাপত্তা নিয়ে তেমন টেনশন থাকবে না, আপনার বাচ্চাটার জীবন নিয়ে তেমন টেনশন থাকবে না। তখন না আপনি এই ব্যাপারগুলো নিয়ে বেশি সময় দিতে পারবেন। সব যুক্তি ঠিক আছে। এইসব যুক্তি ঠিক আছে, আবার এটাও সত্যি যে এর কোনোটাই না পৃথিবীতে এই নতুন ঘটে নাই। পৃথিবী এরকম টারময়েলের ভিতর দিয়েই যাচ্ছে। পৃথিবী কখনো শান্ত হয় নাই। আমাদের নস্টালজিয়া বলে যে আগে ভালো ছিলাম। কিন্তু পৃথিবী কখনো শান্ত হয় নাই। ৯০-এর দশকে পৃথিবীর স্নায়ুযুদ্ধে উত্তাল ছিল। সে সময় রিসেশনের মধ্যে খেলাধুলা হয়েছে তো। বিশ্বযুদ্ধের আশেপাশের সময়, বিশ্বযুদ্ধের সময় খেলা বন্ধ ছিল। খেলাধুলা হয়েছে তো। ৮০-র দশকে পৃথিবী জুড়ে যে টান অবস্থা ছিল, এখানে স্বাধীনতা যুদ্ধ, ওখানে স্বাধীনতা যুদ্ধ, ৭০-৮০-র দশক জুড়ে তো পৃথিবীতে শত দেশ নতুন স্বাধীন হচ্ছে। সেসব স্বাধীনতা যুদ্ধের অবস্থাটা তো রক্তক্ষয়ী ছিল। সে সময় তো বিশ্বকাপ জমছে, সে সময়ও বিশ্বকাপ নিয়ে মানুষ উন্মাদনা দেখাইছে সারা পৃথিবী জুড়ে। আফ্রিকায় যে রক্তক্ষয়ী সময়টা গেছে সে সময়ও হয়েছে। কিন্তু এখন কেন হচ্ছে না? এখন যেগুলো বললাম এগুলো অবশ্যই কজ। কিন্তু এর কোনোটা ইউনিক না, এর কোনোটা পৃথিবীতে এই প্রথম ঘটতেছে না। গ্লোবাল পরিস্থিতি এর আগেও খারাপ ছিল, এখনো খারাপ চলতেছে। তাহলে আগে মানুষ পতাকা উড়াইছে, এবার উড়াচ্ছে না। ইন্টারন্যাশনালিও যদি আপনি দেখেন, আমি এএফপি বা বিভিন্ন ইন্টারন্যাশনাল এজেন্সি দেখি যে তারা কি ফটো প্রোভাইড করতেছে। অন্যান্য বছর বিশ্বকাপের আগে পেশাগত কারণে খোঁজ নিতে হয়, দেখতে হয় যে আফ্রিকার দেশগুলো থেকে কেমন ছবি আসতেছে, লাতিন আমেরিকার দেশগুলো থেকে কেমন ছবি আসতেছে। ওখানে বিভিন্ন বিচ, বনের পাড়ে, ওদের বিনোদন কেন্দ্রগুলোতে পতাকা নিয়ে উৎসব জমে যায়। এবার সেসব ছবি নাই। তার মানে ব্যাপারটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাওই তেমন নাই। কারণ কি? কারণ আসলে শুধু এই জাগতিক এই কয়টা কারণ না। এটার সঙ্গে আসলে একটা প্রজন্মান্তর হলো। এই বিশ্বকাপটা একটা প্রজন্মান্তরের বিশ্বকাপ। নতুন প্রজন্মের কাছে আমরা তুলে দিলাম বিশ্বকাপটা। এখন এই বিশ্বকাপটা নতুন প্রজন্মের ক্যারেক্টার অনুযায়ী হচ্ছে। দেখেন ডেমোগ্রাফি বলে যে একটা সোসাইটিতে এই অ্যাক্টিভিটিগুলো করে হচ্ছে মূলত ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা। আপনি যদি আরেকটু কনসাইজ করেন জিনিসটাকে, তাহলে ২০ থেকে ৩০। ২০ থেকে ৩০ বছর বয়সীরাই আসলে জমায়ে রাখে। এরাই ঠিক করে রাত জেগে উৎসব করব নাকি ঘুমায়ে থাকব। এরাই ঠিক করে আমরা কি পিকনিক করব, একটা খাসি কেটে ফেলব, নাকি চুপচাপ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে কাজ সেরে ফেলব। এই জেনারেশনটাই আসলে ডিসাইডার। এখন
আপনি যদি দেখেন যে কালার টিভিতে খেলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে জেনারেশনগুলো এই দায়িত্বে ছিল, তাদের সময়কাল আর এবার যারা এই দায়িত্বে আছে, এটা আকাশ আর পাতাল পার্থক্য। এই জেনারেশনটার সঙ্গে আগের কয়েকটা জেনারেশনের চিন্তার, জীবন আচরণের আকাশ আর পাতাল পার্থক্য। মানে ওই আপনি আধুনিক নৃবিজ্ঞানের ভাষায় যদি বলেন তাহলে আগের ওই মিলেনিয়াল, এক্স, এই বুমার্স এসব জেনারেশনের কমন ক্যারেক্টারিস্টিক্স ছিল। এরা সবকিছুতে উৎসব জমায়ে ফেলত। খুব সামান্য ব্যাপারে ইভেন বাঙালি তো বলাই হয় যে উৎসবপ্রিয় মানুষ, এই মারামারিও করতে চায় তারা উৎসব করে। তারা মাইকিং করে মারামারি, ডেট ঠিক করে মারামারি করে। এই যে নেচারটা যে সবকিছুতে উৎসব করা, এটা ওই আমাদের মিলেনিয়াল পর্যন্ত ছিল এবং এটাই এখন পর্যন্ত আমরা দেখে অভ্যস্ত ছিলাম। কোথায় বিশ্বকাপ হচ্ছে, দিন দুনিয়ায় চিনি না জানি না এমন জায়গায় আমরা এখানে আসর জমায়ে ফেলছি। আমরা এখানে রাত জেগে পতাকা উড়াচ্ছি, হইচই করতেছি। খেলা দেখব না, হইচই করব। এই যে আমাদের নেচারটা, হইচই নেচার, এই নেচারটা এখন যাদের আমরা জেনজি বলি, যাদের হাতে এই সময়টা আসছে, তাদের না। এখন এটার জন্য আবার আমাদের অর্থনীতি, পলিটিক্স এগুলোতে ফিরে যেতে হবে এবং প্রযুক্তিতে ফিরে যেতে হবে। ও এত কচকচানি না করে একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে এটা শুধু এই ফুটবলের ব্যাপারে না, সব ব্যাপারে জেনজির এই যে আপাত নিস্পৃহতা মনে হয় যে ওরা দল বেঁধে উৎসব কম করে, ওরা একটু ইন্ডিভিজুয়ালিস্ট, ওরা একটু নিজেরা ডিসিশন মেক করতে চায় নিজের মতো, শো কম করে, কি ভাবতেছে সেটা বলতে চায় কম। এগুলোর পিছনে অনেক অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তিগত উন্নয়নের কারণ আছে। অর্থনৈতিক কারণ আছে হচ্ছে যে জীবনের সিকিউরিটি অনেক কমে গেছে। মানে পেশাগত সিকিউরিটি অনেক কমে গেছে। আগে যেমন একটা ব্যাপার ছিল ওই দিনের বেলাটা পড়াশোনা করো, তারপরে চাকরি-বাকরি করো, ব্যাস বিন্দাস জীবন। জীবন নিয়ে অত টেনশনের কিছু নাই। এখন এই জেনজি এসে দেখতেছে যে না, জীবনটা ওরকম না। চাকরি-বাকরি পড়াশোনা করলাম আর ডিগ্রি পেলাম আর নিশ্চিন্তে চাকরি-বাকরি পেলাম, ওটাই চলতে থাকলো, ওই দিন নাই। স্কিল নিয়ে তাকে প্রতিনিয়ত ভাবতে হচ্ছে, স্কিলসের ডেভেলপমেন্ট নিয়ে ভাবতে হচ্ছে, ফলে সে সবসময় একটা স্ট্রেস লাইফ লিভ করে। আমাদের আগের জেনারেশনগুলোর তুলনায় সে কখনো রিল্যাক্স হতে পারে না। প্রযুক্তি তাকে একটা জগতে ঢুকায় দিছে যে এখানে সমষ্টিগত সেলিব্রেশনের চেয়ে ওই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত অনুভূতি জানানো অনেক বড় সেলিব্রেশন। ফলে এরা ইন্ডিভিজুয়াল সেলিব্রেশনে পছন্দ করে। এদের কালেক্টিভিটি আছে, এই কালেক্টিভিটি হচ্ছে চুজ দেন কালেক্টিভিটি। এরা নিজেদের মতো কিছু লোকরা ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাড করে এরা ফেসবুক ফিডটাকে হচ্ছে একটা কালেক্টিভিটির জায়গা তৈরি করে নিছে। এটাও একটা দুনিয়া। সমালোচনা বা ভালো বা মন্দ বলে লাভ নেই। এটাই দুনিয়া। ওদের দুনিয়া এরকমই। ওদের এই বদলে যাওয়া দুনিয়াটা সব সেক্টরেই ওদের মতো করে ওরা দেখে। ফলে ফুটবলেও বিশ্বকাপেও ওরা ওদের মতো করে দেখতেছে। বিশ্বকাপটা ওদের কাছে এই সবাই মিলে হইচই করার জিনিস না। এটা একটা ওদের কাছে হাস্যকর চিন্তা যে পতাকা উড়াইতে হবে বাড়ির ছাদে। কেন রে ভাই? ওইটুক সময় তো আমি চাইলে আর্জেন্টিনার ওই খেলোয়াড়টারে নিয়ে একটু একটা আর্টিকেল দেখে ফেলতে পারি, একটা পডকাস্ট দেখে ফেলতে পারি। ওই কেন আমি এই হাউখাউ করতে যাব? আমার সবাই মিলে রাত জেগে খিচুড়ি খাইতে হবে কেন? আমি তো ওই সময় ম্যাচ দেখব। ম্যাচ দেখার পরে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার বন্ধুদের সঙ্গে ওইটা নিয়ে বিশ্লেষণ করব। ফলে ওদের কালেকটিভ চিন্তা আর আমাদের কালেকটিভ চিন্তার ধরনই আলাদা। ওরা কালেকটিভ না, ওরা ইন্ডিভিজুয়ালিস্ট, এই চিন্তাটা ভুল। ওদের কালেকটিভ চিন্তা আর আমাদের সময়ের কালেকটিভ চিন্তার ধরন আলাদা। স্রেফ এইটা বদলে গেছে। ফলে সেই বদলে যাওয়াটা আমরা চোখের সামনে দেখে অবাক হচ্ছি। আমরা যারা বুড়ো হয়ে যাচ্ছি, এই সময়ে এসে যারা দায়িত্ব এদের হাতে সঁপে দিলাম, আমরা অবাক হয়ে যাচ্ছি যে ওমা, ওরা তো আমাদের মতো উৎসব করে না। ওরা বোধহয় তাহলে উৎসবই করে না। ওরা উৎসব করে ওদের আঙ্গিনায়, ওদের মতো করে। আরেকটা বড় ব্যাপার হচ্ছে ফুটবলীয় আসপেক্টে একেবারে এইসব সামাজিক কচকচানি, অর্থনৈতিক কচকচানি যদি বাদও দেই, থিওরির ব্যাপার-স্যাপার, তাহলে ফুটবল দিয়েই একটা বড় পরিবর্তন হয়ে গেছে এই জেনারেশনের। আমাদের সময়ে এই মানে আপনি ২২ পর্যন্তও বলতে পারেন। আমরা সারভাইভ করেছিলাম। মানে আমরা উন্মাদনায় ক্যাটালিস্টের রোলটা প্লে করছি। কিন্তু এখন যারা যুবক, এখন যাদের যুদ্ধে যাওয়ার সময়, তারা কারা? তারা কি ফুটবলটাকে আমাদের মতো করে দেখে? না, আমাদের মতো করে দেখে না। দেখেন, আমাদের যৌবন পর্যন্ত বিশ্বকাপ ছিল আমাদের ফুটবল বিনোদনের চূড়ান্ত উৎস। মানে আমরা জানতাম যে ক্লাব ফুটবল হয়, কিন্তু সেই ক্লাব ফুটবলে কি হয়, কেন হয়, কে কি করে, ওখানে ওই ফরমেশন কি, কৌশল কি,
এগুলো না বুঝতাম না। আমরা কেউই বুঝতাম না। ইভেন আমাদের মতো যারা একটু খেলাধুলা নিয়ে বেশি চিন্তা করতো তারাও বুঝতো না। আর সাধারণ মানুষের কথা বাদই দেন। কিন্তু এখনকার এই বয়সী ছেলেদের কথা বাদ দেন। বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞর কথা বাদ দেন। একটা জেনারেল ছেলে যে শুধু রাতে ফুটবল দেখে, সকালে ফেসবুকে এসে আমার কনটেন্টে ঢু দেয়, তার কাছেই তো আমার কথাবার্তা হাস্যকর লাগে। আর এই লোক কি বলে রে ভাই? এ যদি লা লিগা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকতো, গেতাফে আর ইয়ের ম্যাচ যদি এবার দেখতো এসপানিওলের, তাহলে তো এ কথা বলতো না। ভাই আমরা তো গেতাফে এসপানিওলের ম্যাচ এখনো দেখি না। বড়জোর বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখি। এখন দেখেন ওদের সঙ্গে তাহলে আমাদের ফুটবলের চিন্তা কতখানি বদলে গেছে। ওরা সারাটা বছর এর চেয়ে হাই কোয়ালিটি, হাই ইন্টেন্স ফুটবল দেখতেছে। এবং ওদের কাছে ফুটবল অনেক বেশি বিশ্লেষণ করার জিনিস। এই ৪ বছরে একবার আমোদে মেতে উঠে আহ্লাদিপনা করার জিনিস না। ওরা বরং দেখে যে ওরা আমাদের দিকে তাকায় অবাক হয়ে যায়, ভাই এরা কি? এই ৪ বছরে একবার একটা টুর্নামেন্ট হচ্ছে, ওকে ইটস এ গুড টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট, কিন্তু এটা নিয়ে আহ্লাদিপনা করার কিছু নাই। তাহলে তো ইউসিএল নিয়ে ১০ গুণ আহ্লাদিপনা করতে হয়। ইউসিএল এর কোয়ালিটি তো ওরা জানে। এখন ওরা লিগ দেখতেছে, প্রত্যেকটা খেলোয়াড়ের চুলচেরা বিশ্লেষণ করতেছে। ওদের কাছে এরা সবাই হচ্ছে ঘরের মানুষ। আমরা যেরকম ৪ বছর বাদে একবার রোনালদোরে দেখতে পেলে, ফেনোমেনন রোনালদো, জিদানরে দেখতে পেলে আমরা বলতে যেতাম। ম্যারাডোনারে দেখতে পেলে ঈশ্বর দেখছি মনে হতো। এখন ওরা কি লামিন ইয়ামাল বা এমবাপ্পেরে দেখার জন্য ওইভাবে এখন আর ওয়েট করবে? করবে না। কখনোই করবে না। কারণ ওরা সারা বছর এই ছেলেদের খেলা দেখে অভ্যস্ত। অবশ্যই ওরা দেখতে চাইবে যে ওরা ক্লাবে কি করছে, এবছর এই দেম্বেলে কি করছে জানে, এখন দেখি ইয়েতে কি করে, ন্যাশনাল টিমের হয়ে কি করে। এটা ওরা দেখতে চাইবে। অ্যানাদার পার্ট অফ ভিউ এর জন্য দেখতে চাইবে। কিন্তু এইটার জন্যই ওরা ৪ বছর ধরে বসেছিল তা না। ওরা এদের চেনে। এদের প্রত্যেকটা চাল-চলন ওরা দেখতে, দেখতে মুখস্থ হয়ে গেছে। বরং আমি যেটা বলি যে ওরা বিরক্ত হয়। কখনো, কখনো হতাশ হয়। যে ভাই এই ইয়ামাল কি চমৎকার খেললো এই সিজনে। এ এখন ন্যাশনাল টিমে এসে পারতেছে না। ইয়ামাল হয়তো পারবে কারণ ইয়ামাল ন্যাশনাল টিমে তার পরিচিত খেলোয়াড়দেরই বেশি পাবে। কিন্তু বেশিরভাগ খেলোয়াড়ের ক্ষেত্রে তো খেলার ফল করে। স্ট্যান্ডার্ড অফ গেম ফল করে। আপনি এমবাপ্পের কথা যদি ভাবেন, এমবাপ্পে ফ্রান্স টিমের হয়ে ভালো খেলছে এতকাল। কিন্তু রিয়াল মাদ্রিদের যে সেটআপের সঙ্গে সে সারা বছর খেলে অভ্যস্ত সেটা তো ফ্রান্সে পাবে না। বা দেমবেলের কথা যদি ভাবেন, দেমবেলে ওই সেটআপ এখানে পাবে না। সবচেয়ে যারা আরো দুর্বল দলে বড় তারকা খেলতে আসবে, ধরেন হালান্ড। হালান্ডের খেলা দেখে এরা অবাক হবে, আরে ভাই সিটিতে এই ছেলে কি খেলে আর এখানে কি খেলতেছে? মানে কাদের সঙ্গে খেলতেছে রে ভাই? সিটিতে ওর উপরে বল দেওয়ার জন্য কেভিন ডি ব্রুইনা থাকে, আর এখানে কে বল দেয় এটা? ও তো হালান্ডের ইউজই করতে পারে না। এরা ক্রিটিক্যালি দেখে জিনিসটা। এদের জন্য এটা মোটেও ঐশ্বরিক কোনো আয়োজন দেখা না। এরা ক্রিটিক্যালি দেখে। ক্রিটিক্যালি দেখে বলেই এদের কাছে এই জিনিসটা ওয়ান অফও না, স্বর্গ থেকে পড়া কোনো ইভেন্টও না। এই ইভেন্টের জন্য কারেন্ট লাইনে বেঁধে হাত পা হারানো, এই ইভেন্টের জন্য আত্মহত্যা করা, এগুলো এদের কাছে হাস্যকর মনে হয়। আপনারা দেখবেন যে এগুলো নিয়ে এরা হাহাও দেয়, ট্রলও করে যে এটা কেমনে করতো মানুষ। আসলেই তাই। এদের জায়গা থেকে আপনি যদি বোঝার চেষ্টা করেন যে জিনিসটা আমি রেগুলার দেখতেছি তার একটা লো গ্রেড ভার্সনের জন্য মানুষ এরকম কেন করবে? আমাদের কাছে তো ওটা ওয়ান অফ ছিল। অনেকেই জীবনে এর চেয়ে বড় জিনিস আর কখনো দেখি নাই। ওরকম মহিরুহ তারকাদের এক জায়গায় খেলতে দেখা। এখন এই জেনারেশনটা যেহেতু এই কাজগুলোকেই অর্থহীন মনে করে, ফলে এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি না। এখন ২০২২ পর্যন্ত যাদের শক্তি সামর্থ্য ছিল, সেই জেনারেশনগুলো তো এখন ডায়াবেটিসে আক্রান্ত, কারোর এ অঙ্গে রোগ, কারোর ও অঙ্গের রোগ, সংসার চিন্তায় আচ্ছন্ন হয়ে গেছে, কালকে বাঁচবে কিনা, পরশুদিন তার কবর কোথায় হবে, এসব নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে না? এখন আর তাদের ছাদে পতাকা উড়ানোর মতো এনার্জি নাই। যার ওই সময়টা সে ছাদে পতাকা উড়ানোটাই প্রয়োজনীয় মনে করে না। তাহলে কি বিশ্বকাপের আনন্দ শেষ? বিশ্বকাপের উৎসব শেষ? না। এটা প্যাটার্নটা বদলে যাবে। প্যাটার্নটা বদলে গেছে। ওরা ওদের মতো করে উৎসব করে। ওরা ওদের মতো করে এই পডকাস্ট দেখে, কনটেন্ট অ্যানালিসিস দেখে, নিজেরা WhatsApp গ্রুপে আড্ডা দেয়। প্র্যাকটিক্যালিও কখনো, কখনো আড্ডা দেয়। ওরা গেট টুগেদার করে, গেট টুগেদার করে বিভিন্ন বিশ্লেষণমূলক আলোচনা করে। যা কোয়ালিটিতে আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়া বলে নিজেদের দাবি করি তাদের চেয়ে অনেক ভালো। এবং এরা আমাদের লাইফ খুব টাফ করে দিছে। আমি পেশাদার
স্পোর্টস রিপোর্টিং ছাড়ার এটা একটা বড় কারণ এই জেনারেশনটার উত্থান। কারণ আমি দেখছি যে এই জেনারেশনটার সামনে রিপোর্টিং করা বা কিছু জানানোর চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা, এটা একটা অর্থহীন ব্যাপার। কারণ ওরা অলরেডি এগুলো আমাদের চেয়ে ভালো বোঝে। এই যে আমি দু-এক সময় ভুলক্রমে অ্যানালিটিক্যাল কনটেন্টের মতো কথাবার্তা বলে ফেলি। মানে চেপে রাখতে পারি না বলে ২-১ টা কনটেন্টে বলে ফেলি। চাই না বলতে। আমি জানি যে এর মধ্যে ১০ টা অন্তত এমন ব্লান্ডার করব, যেটা আমাকে প্রচণ্ড ভালোবেসেও আমার ভিউয়াররা যারা এই প্রজন্মের ভিউয়ার, তারা এড়াতে পারবে না। তারা বলবে যে, "এটা কি বললেন?" এটা হবেই, এটা হবেই। আমাদের প্রজন্মের যারা আমরা ২২ বছর ধরে ওই জিনিসটা শিখছি, তারপরেও আমরা ওদের চেয়ে কম পারি। কারণ আমরা ওদের মতো এক্সপেরিয়েন্স করি না। ওরা প্রতি রাতে এক্সপেরিয়েন্স করে, আমরা এক্সপেরিয়েন্স করি না। ওরা ওটার ভিতরে বসবাস করে, আমরা ওটার ভিতরে বসবাস করি না। ওরা দিনে ঠিকই কর্পোরেট জব করে বা কোনো একটা ইউনিভার্সিটিতে ক্লাস করে, কিন্তু রাতে ওরা ওই লাইফে বসবাস করে। ও পেপ গার্দিওলার কাছের চেয়ারটায় বসে। ও মিকেল আর্তেতার কাছের দাঁড়ায় ব্যাপারটা দেখে। আমি মিকেল আর্তেতার বড় জোর ফিলোসফিটা বুঝি। রোজ দিন মিকেল আর্তেতার ইমপ্লিমেন্টটা আমি দেখি না। রোজ দিন পেপ গার্দিওলার বদলে যাওয়াটা আমি দেখি না। ফলে আমি ভুলভাল বলবই এবং এইজন্য আমি এইটা এড়ায় থাকার চেষ্টা করি। এরা আমাদের লাইফ খুব টাফ করে দিছে। এরা অনেক কিছু নিজেদের মতো করে সত্যি, সত্যি খুব ভালো বোঝে। ফলে এদের উৎসব এদের মতো করে। এই যে বদলে যাওয়া দুনিয়া, এই দুনিয়াই আমরা এখন থেকে দেখতে থাকব। এই দুনিয়ায় ওই প্র্যাকটিক্যাল উৎসব কমে যাবে। দেখেন একটা সিম্পল জিনিস বলি। আমাদের সময়ে আমরা যারা লাস্ট এই উৎসবমুখী প্রজন্ম, তাদের সময়ে মিউজিক কনসার্ট এটা একটা অন্যরকম মিনিং ছিল। বাংলাদেশে তো নানা কারণে মিউজিক কনসার্ট প্রায় বন্ধ হয়ে গেছে। এখন খুব বেশি শুনিও না কোথাও যে জেমস-টেমস কোথাও কনসার্ট করতেছেন এটাই শুনি না। আর এই প্রজন্মে তো নতুন স্টেজ মাতানো রকস্টারই কম উঠে আসতেছেন। কিন্তু ওয়ার্লড ওয়াইড আপনি যদি দেখেন, ওয়ার্লড ওয়াইড এমজে নাই। মানে মাইকেল জ্যাকসন নাই বা ম্যাডোনা এখনো ওয়ার ট্যুর করেন কিন্তু ম্যাডোনার ওই উন্মাদনা তো নাই। সাকিরাও নিভু, নিভু। ফলে আমরা যাদের দেখছি, যাদের কারণে একসময় ওয়ার্লড ওয়াইড হিস্টেরিয়া হতো, তারা নাই। তাহলে কি টেলর সুইফট বা বিটিএস এরা জমাতে পারতেছে না? এদের কনসার্টেও তো হাজার, হাজার, ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ মানুষ হাজির হচ্ছে। তারা তো এই জেনজির প্রতিনিধিত্ব করে। তারা তো উৎসব করে। কিন্তু দেখবেন কনসার্টগুলোর ভিডিও দেখবেন। যদি কখনো কোনো ক্লিপ সামনে আসে, পুরোটা তো দেখা হয় না, টুকটাক ক্লিপ আসলে দেখি। আমি দেখি ওই জায়গাতে ক্যামেরায় দর্শকদের যখন ধরে, এদের আচরণ আর আপনি মাইকেল জ্যাকসনের কনসার্টের দর্শকের আচরণ দেখলে বুঝবেন যে দুনিয়াটা কতটা বদলে গেছে। ওরা কতটা নিজেদের মতো করে কালেক্টিভ হয়েছে। এখন কনসার্টের ভেতর বসে কেউ রিল বানাচ্ছে, কেউ ভিডিও করতেছে, গ্রুপ করে বসে তারা ওখানে নিজেদের মতো করে একটা আয়োজন করতেছে। ওদিকে মঞ্চে বিটিএস পারফর্ম করতেছে বা টেলর সুইফট পারফর্ম করতেছে। তারা এখানে বসে হয়তো তারা ওই টেলর সুইফটের সঙ্গে কণ্ঠ মিলাচ্ছে নিজেদের মতো করে। আপনি মাইকেল জ্যাকসনের কোনো কনসার্টে এরকম দৃশ্য কল্পনাই করতে পারতেন না। মাইকেল জ্যাকসনের কনসার্টে ওই ১,০০,০০০ লোক একই বিটে ওঠানামা করত। একই বিটে কথা বলত। হিস্টেরিয়া আক্রান্ত সময় ছিল সেটা। মাইকেল জ্যাকসন বাদ দেন, আমাদের জেমস যখন কনসার্ট করত, ওই কনসার্টের ভিতরে কোনো আলাদা সত্তা ছিল না। যে কয় হাজার লোক ওখানে উপস্থিত, সবাই জেমসের সুরে কথা বলত। কিন্তু এখানে ব্যাপারটা ইন্ডিভিজুয়ালিস্টিক, নিজেদের মতো কালেক্টিভ। ওই জিনিসটা ওয়ার্ল্ড কাপকেও বদলে দিছে। আমি মানুষটা প্রাচীন জেনারেশনের হলেও মানে একেবারে সদ্য শেষ হওয়া জেনারেশনটার তো। তারপরেও আমি এগুলাতে ভালো হইছে বা মন্দ হইছে এই কনক্লুশনে আসি না কখনো সহজে। এগুলোর জন্য মানে যদি বেঁচে থাকি তাহলে ওয়েট করতে চাই। ইতিহাসের মধ্যে বসে ইতিহাস বিচার করা যায় না। ফলে এটা ভালো বা মন্দের কোনো আলাপ না। পৃথিবী সবসময় সব জেনারেশন মনে করে যে আমার পরের জেনারেশন বকে গেছে। ফলে আমাদের জেনারেশনের লোকরা মনে করে যে জেনজি খারাপ। এটাই স্বাভাবিক। আবার এই জেনজিরাও এর পরের জেনারেশনরা খারাপ পাবে। এই সরলীকরণ করে লাভ নাই। সময় বদলে গেছে এটা মেনে নিতে হবে। সময় বদলে গেছে, সেলিব্রেশনের স্টাইল বদলে গেছে। বিশ্বকাপ নিয়ে উন্মাদনার ভঙ্গিও বদলে গেছে। ভেতরে, ভেতরে উন্মাদনা চলতেছে। ওদের উন্মাদনাটা আপনি সোশ্যাল মিডিয়ায় আস্তে, আস্তে টের পাবেন দেখবেন আজকে রাত থেকেই। এই উন্মাদনার চেহারাটা অন্যরকম হবে। আমরা এই উন্মাদনায় আমাদের বরং কর্তব্য যে আমরা যেহেতু আর শরীরে ওই সামর্থ্য নাই গাছের ডগায় উঠে নিজেরা পতাকা টানাবো, আমরা বরং পারলে এদের উন্মাদনার মতো করে যদি শামিল হতে পারি তাহলে এনজয় করা যাবে।
তাহলে আর মনটা খারাপ লাগবে না যে বিশ্বকাপ জমতেছে না। তখন মনে হবে যে না বিশ্বকাপ জমে গেছে, ওরা তো জমায়ে দিছে। ওদের তালে দেখি তাল মেলানো যায় কিনা। এই পুরো বিশ্বকাপ জুড়ে আমি আমার জেনারেশনের গল্প করব। সবাইকে আমন্ত্রণ থাকলো। যতজন আসবেন সবার জন্য অবশ্যই বিশ্লেষণ করে আপনাদের চ্যালেঞ্জ করতে যাব না। সেই ঝুঁকি আমি নিতে চাই না। আমি আমার মতো গল্প করে এই সময়টা কাটাবো। তবে প্রতিদিন গল্প হবে। সবাই ভালো থাকবেন।